একটা বিষয়ে প্রধানত ছোট্ট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, রাজ্যের মানুষের নজর আনার জন্য এই যে আপনাদেরকে আহ্বান করেছি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমত হলো যে আমাদের রাজ্যের অন্যতম সরকারি ভাষা ককবরক, যা দীর্ঘ শতাব্দী ধরে অবহেলা এবং অনাদরে প্রায় হারিয়ে যাচ্ছিল। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার, তার যে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং 1978-এর নির্বাচনে তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতির অন্যতম একটা ছিল, অন্যান্য সমস্ত প্রতিশ্রুতি পালনে যেমন বামপন্থী ফ্রন্ট সরকার যা বলে শুধু তা করে না, তার চেয়ে আরো বেশি করে বাস্তবে। সেই পদক্ষেপের অন্যতম অঙ্গ হিসাবে 1979 ইংরাজির 19শে জানুয়ারি ত্রিপুরা বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাস হয়েছিল এবং সেদিন থেকেই এটা সরকারি ভাষা এবং এই ভাষায় মিডিয়াম অব ইনস্ট্রাকশন হিসাবে একদম প্রাথমিক স্তর থেকে এখন বিশ্ববিদ্যালয় অবধি ডিগ্রি প্রদান করা হচ্ছে। ককবরক কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং আরো নানা ক্ষেত্রেতে ককবরক এখন শুধু অন্যতম ভাষা না, একটা সমৃদ্ধ এবং অত্যন্ত প্রতিশ্রুতিপূর্ণ একটা ভাষা হিসাবে স্থান করে নিয়েছে। একটা ভাষা যখন বিকশিত হয়, শুধু সেই ভাষাটাই শুধু বেঁচে থাকে না, তাকে বৃত্ত করে সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক আরো বহু ক্ষেত্রেতেই সে অংশের মানুষের পদচারণা এটা আরো দৃঢ়লয়ে এগোতে পারে। ত্রিপুরাজ্যের ইতিহাস আজকে তার উপরে দাঁড়িয়ে, এর যারা বিরোধিতা করেছেন তারা হারিয়ে গেছে, বা এখনো যারা মুখে একরকম বললেও কিন্তু বাস্তবে কাজে যারা তার বিরোধিতা করছে তাদেরও অবস্থা তাই হবে। এরকম একটা ঘটনা যে ষোড়শ লোকসভা সময়েতে, অর্থাৎ ওই টেনিউরে ত্রিপুরার প্রতিনিধি হিসাবে শুধু আমি না, তৎকালীন ত্রিপুরা থেকে নির্বাচিত লোকসভাতে আরেকজন সাংসদ মাননীয় শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের তখনকার রাজ্যসভার সদস্যা শ্রীমতী জন্না দাস বৈদ্য, এর আগেও যারা বামপন্থী সাংসদরা আছেন তারা বারবারই তুলেছেন এগুলো, কিন্তু সেরকম ভাবে কখনোই ভারতীয় সংসদে বা ভারত সরকার ককবরক নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু তখন মোদী সরকারেরই, তখনও এনডিএ সরকারে ছিল, মোদীর প্রথম প্রধানমন্ত্রীত্বের কালে মোদী সরকারের এনডিএর শরিক তেলুগু দেশম পার্টির মন্ত্রী ছিলেন অশোক গজপতি রাজু। আমি 0 আওয়ারে দাবি তুলেছি, একই সাথে অসামরিক পরিবহন মন্ত্রকের কাছে, অর্থাৎ সিভিল এভিয়েশন মিনিস্ট্রির কাছে, এবং রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু, যে ত্রিপুরাজ্যের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে
ইংরাজি, হিন্দি, বাংলার পাশাপাশি ককবরকেও অ্যানাউন্সমেন্ট করা হোক, কেননা ককবরক ভাষী বহু প্যাসেঞ্জার আছেন। এটা শুধু প্যাসেঞ্জার তাদের কনভিনিয়েন্সের জন্য না, এটা রাজ্যের ঐতিহ্য, রাজ্যের গর্ব। এই রাজ্যের প্রায় 1/3 অধিবাসীর ভাষা হিসেবে তাদের ভাষায় যখন অ্যানাউন্সমেন্ট করা হবে, এটা বহিরাজ্য থেকে, দেশ থেকে যারা রাজ্যে আসবেন তারা ত্রিপুরা বুঝবেন। সুরেশ প্রভু এবং অশোক গজপতি রাজু দুজনেই ছিলেন উপস্থিত। 0 আওয়ার সাধারণত সঙ্গে সঙ্গে মন্ত্রীরা দাঁড়িয়ে উত্তর দেন না। তো অশোক গজপতি রাজু আমাদের যে যুক্তিপূর্ণ উপস্থাপনা, স্ট্রং আর্গুমেন্ট, এতে কনভিন্স হয়েছেন এবং 8 এপ্রিল 2016 ইংরাজি, আপনাদের কাছে কপি দিয়েছি, 8 এপ্রিল 2016 ইংরাজি, যে আমাকে চিঠি দিয়ে জেনেছেন আপনি যে প্রশ্ন তুলেছেন এই বাজেট সেশনে 2016 ইংরাজিতে, I have had the matter examined and would like to inform you that Airports Authority of India had implemented announcement on flight information in Kokborok language at Agartala Airport, এবং আগরতলা এয়ারপোর্টে ককবরকে চালু হয়েছিল। এবং একই সাথে ত্রিপুরা যে রেলওয়ে স্টেশনগুলোতেও সুরেশ প্রভু তিনি নির্দেশ দিয়েছিলেন এই অ্যানাউন্সমেন্ট শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যের কি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যদি একবার এরকম কোন সিদ্ধান্ত নেয়, চালু হয়, এটা তো শুরু হয়ে গেল, চালু হয়ে গেল। কিন্তু লোকসভাতে আমার টেনিউর শেষ, অর্থাৎ এমপি হিসাবে যাতায়াত করি, প্রায় সময় শুনি এবং অ্যানাউন্সমেন্ট দেরি হচ্ছে কেন মাঝে মধ্যে খোঁজ খবর নিই। 2019 সালে দ্বিতীয়বার মোদী আসার পর, বামপন্থী প্রতিনিধি লোকসভাতে না থাকার পর, একদিন কোনো ঘোষণা ছাড়াই এয়ারপোর্টে ককবরকে এই ঘোষণা বন্ধ হয়ে গেল, এখন শোনা যায় না। রেলওয়ে স্টেশনগুলোতে ঠিক হয় কিনা আমি ঠিক জানি না, হ্যাঁ না একবার শুনেছি আমি, কোন জায়গায় মনোঘাটে একবার শুনেছি, এতে সবখানে বোধহয় হয় না। এনিওয়ে, তো এই বিষয়টা ত্রিপুরা রাজ্যের প্রায় 13 লক্ষ ককবরক ভাষী বা ককবরক ভাষার যে সিস্টার্স গ্রুপ, অন্যান্য পাশাপাশি যারা এবং অন্যদেরও, শুধু ককবরকবাসী কেন বলবো, ত্রিপুরা যে 40 লক্ষ মানুষকে খুব ব্যথিত করে। কিন্তু ত্রিপুরা রাজ্যের যারা এখনকার সাংসদ, এদের তো কোনো সুজবুত নেই, বাগাড়ম্বর করে, কিন্তু প্রকৃত ভাষা সংস্কৃতির বিকাশে তাদের কোনো দায় নেই। ত্রিপুরার যে রাষ্ট্রবাদী সরকারেরও, এদের রাষ্ট্রবাদ তো হল ভোগ, রাষ্ট্রবাদী না, রাষ্ট্র ভোগ করার পার্টি। তো এই বিষয়টা ত্রিপুরা রাজ্যের যে নতুন যে একটা আঞ্চলিক রাজনৈতিক দল গড়ে উঠেছে, এখন এডিসিতে যারা ক্ষমতায় আছেন, ইন্ডিজিনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স ত্রিপুরা, মানে ত্রিপুরা মথা, তার মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মা, তিনি বিষয়টাকে আবার উত্থাপন করেন। আমার সাথে কথা বলেছিলেন যে আপনি অতীতে যে অর্ডারটা হয়েছে এই কপিটা থাকলে পাঠান। আমি আসলে এটা জোগাড় করতে পারিনি তখন, আজকে অনেক কষ্টে তখনকার সময়েতে ফেসবুকে আমি আপলোড করেছিলাম, সেখান থেকে ঘাটতে 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 আজকে বের করতে পেরেছি। যাই হোক, তিনি একটা চিঠি দেন এই বর্তমান যে মোদী সরকারের সিভিল এভিয়েশন মিনিস্টার
জ্যোতিরাদিত্য স্কিন্দিয়াকে এবং ঘটনাচক্রে মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের তিনি মামাতো ভাই, সাক্ষাৎ মামাতো ভাই। তিনি অতি দুর্ভাগ্যজনক গত 16 নভেম্বর, আজকে 18 মানে গত পরশুদিন, মাননীয় প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মাকে চিঠি লিখেছেন। আমি সবটা পড়ছি না, শেষের প্যারাটা পড়ছি। Though Bengali and Kokborok both have been declared as state languages by the government of Tripura, Bengali has been preferred for announcements at the airport due to its widespread use in the nearby areas. তার আগের প্যারাতে লিখেছেন, I would like to apprise you that in accordance with the extant policy of Airports Authority of India, the announcements are made at airports in 3 languages, one local language, তার সাথে হিন্দি and English. What it lies? কি বলছে? একটা ছোট্ট চিঠি, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই দেশের যে ক্ষুদ্র জনগোষ্ঠী, আদিবাসী, ইন্ডিজিনাস পিপল, ত্রিপুরা যে ত্রিপ্রাসাদের সম্পর্কে বিজেপির দৃষ্টিভঙ্গির এটা হলো অত্যন্ত নিকৃষ্ট এবং জ্বলন্ত উদাহরণ। প্রধানমন্ত্রী তো তখন মোদী ছিলেন, এখনো তিনি প্রধানমন্ত্রী। তখনকার মন্ত্রী তিনি বললেন যে আমি খুশি যে ককবরককে অ্যানাউন্সমেন্টের জন্য অর্ডার দিয়ে, আর এখনকার মন্ত্রী বলছেন এটা নাকি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ভারত সরকারের নীতি। তাহলে নীতি একই প্রধানমন্ত্রীর সময়তে নীতি 2 রকম হয়? কোনটা মুখ, কোনটা মুখোশ? এটা ত্রিপুরাজ্যের ককবরক ভাষী অংশের মানুষ এবং ত্রিপুরাজ্যের মানুষের প্রতি একটা চরম অপমান করা, আমাদের মানে ভাষা সংস্কৃতিকে অত্যন্ত যে মানে নিন্দনীয়ভাবে এটাকে ছোট করে দেখানো, যে ভারতীয় জনতা পার্টি, যে আরএসএস, তারা হিন্দু, হিন্দি, হিন্দুস্থান, ভারতবর্ষের যে বৈচিত্র্য, বহুত্ববাদ, এটাকে যে অস্বীকার করে। চিঠিটা খুব ছোট্ট, কিন্তু তার মধ্য দিয়ে এটার প্রমাণ। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রদ্যুৎ মাণিক্য বাহাদুরকে, তিনি এই বিষয়টা তুলেছেন। আবারও সোচ্চার হবেন আশা করি। আমরাও একসাথে এ বিষয়ে আবারও সোচ্চার হব এবং ভারত সরকার, বিজেপি দল, তার এই যে জঘন্য এই দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা জানাচ্ছি ত্রিপুরাজ্যের মানুষের হয়ে। এটা শুধু ককবরক ভাষীকে না, ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষকে অপমান। আর ত্রিপুরাজ্যের যারা এখন সাংসদরা আছেন, এই যে রেবতী ত্রিপুরা, তারপরে বিপ্লব কুমার দেব, আরেকজন মন্ত্রী, এরা যে জনগণের প্রতিনিধি না। এরা যদি জনগণের প্রতিনিধি হতেন, প্রকৃত ভোটে নির্বাচিত হতেন, ভালোবাসার প্রতিনিধি হতেন, তাহলে এগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন তাদেরই করা উচিত ছিল প্রথম, আমার না, আমাদের না। এটা প্রমাণ করে এরা যে ছাপ্পা ভোটে তারা নির্বাচিত, এরা ত্রিপুরাজ্যের প্রতিনিধি না। এই একটা বিষয়। আরো 2টা বিষয়, জাস্ট এগুলি আজকে মুখ্য ছিল না, তবু আমি দেখেছি আপনাদেরকে, আমি এখানে বলতে চাই। এতে জাতীয় প্রেস দিবস গেছে কবে জানি, গতকাল না পরশু, 16 তারিখ। দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই উদ্দেশ্যে লম্বা চড়া ভাষণ দিয়েছেন। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবও একেবারে তিনিও বাড়িতে গিয়ে প্রেসে ডেকেছেন। প্রেসের লোক গেছেন, এটা কোনো অপরাধ না, স্বাভাবিক, তার তো যাবেনই।
মুখ্যমন্ত্রী ডেকেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ ডেকেছেন। তো আমরা আশা করেছিলাম গত এই 56-57 মাস ধরে যে শ্বাসরুদ্ধকর অবস্থা, সাধারণ নাগরিকদের, শিক্ষক, কর্মচারী, সমস্ত অংশের মানুষের, বিরোধী দলের লোকদের, এবং যে সংবিধানে যাদেরকে বলা হয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অব দি ডেমোক্রেসি, যাদেরকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যারা বিভিন্ন দল থেকে নির্বাচিত হই, কেউ সিপিআইএম এর, কেউ বিজেপির, কেউ কংগ্রেসের, কেউ অন্য কোনো দলের, কিন্তু প্রেস মিডিয়াকে বলা হয় দে আর দি আনইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। তাদের কোনো দল বা গোষ্ঠী নির্বাচন করে না, তারা স্বনিযুক্ত এবং যে কোনো দলের বা কোনো গোষ্ঠীর প্রতিনিধি না হয়েও তারা সমস্ত অংশের মানুষের প্রতিনিধি, সংখ্যাগরিষ্ঠ এবং যারা প্রান্তিক, দুর্বল তাদের। ত্রিপুরাজ্যে এই বিগত 56-57 মাসে অন্তত কয়েক ডজন সাংবাদিক, সংবাদ সংগ্রাহক, ফটোগ্রাফার তারা লাঞ্ছিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, জোর করে চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো অনেক চ্যানেল বন্ধ। যথারীতি অন্যান্য অপরাধে যেমন কোনো আসামি ধরা পড়ে না, এই সমস্ত ক্ষেত্রেতেও করে না। এগুলা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি সাংঘাতিক বাইরে একটা মানে কি বলে চেহারা, ভদ্রলোকের চেহারা তিনি করেন, মানে ডেমনস্ট্রেট করেন, একটু ইনডাইরেক্টলি হলেও, সরাসরি তো খুব প্রকাশ করা মুশকিল, ইনডাইরেক্টলি হলেও বলবেন যে না, অতীত যা হয়েছে হয়েছে, সামনের দিকে তাকিয়ে চলতে চাই, পেছনটা ভুলে যান, খারাপ ভুলে যান, ভালোটা আসুন। উল্টু বললেন ত্রিপুরাজ্যের মধ্যে নাকি যে সাংঘাতিক গণতন্ত্রের বাতাবরণ, প্রেসের স্বাধীনতা, অথচ প্রতিদিন সংবাদ সংগ্রাহকরা আক্রান্ত হচ্ছে। কোন কোন পত্রিকা ইভেন হকিং করতে দিচ্ছে না, গাড়িতে তুলছে না, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রেতেও আটার ডিসক্রিমিনেশন। এত সমস্ত অন্যায়, বইফোর কিছু পত্রিকা, নিউজ চ্যানেল, এদেরকে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিচ্ছে। আমি এটাও বলে দিচ্ছি, এগুলি সবগুলো ধরা হবে। যারা এই সমস্ত ক্ষেত্রেতে যারা কলম নাড়ছে, কেউ রক্ষা পাবে না, মাথার উপরে সেই ইয়ারা থাকবে না কেউ।